নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। গ্রেপ্তার হয়েছে শাহজাহান। আপাতত ঠান্ডা সন্দেশখালী, কিন্তু সন্দেশখালীতে গরম ভোটের বাংলা। লোকসভা ভোটের আগে প্রথমবার বাংলায় এসে সন্দেশখালী নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মা বোনদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে আক্রমণ করলেন রাজ্য সরকারকে। মোদির ভাষণে অস্ত্র দুর্নীতির অভিযোগ। পাল্টা আসরে রাজ্যের শাসক দল মোদির কাছে তাদের প্রশ্ন, 100 দিনের টাকা কবে পাবে বাংলার মানুষ? যুদ্ধ শুরু, একে একে ময়দানে নামছেন যোদ্ধারা, বাংলার দিগন্তে রণহুঙ্কার। 7 দিনের মধ্যে তিনবার প্রধানমন্ত্রীর বাংলা সফর, 3টে বৈঠক, 3টে মিটিং, নজিরবিহীন ঘটনা। আর এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আজকের বিষয় রাজনীতির প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির রাজনীতি। এ নিয়ে বলার জন্য আজ যারা আছেন পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, সিপিআইএমের পক্ষে বলার জন্য। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু, এবং রয়েছেন আমার বাঁদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমার একদম ডান দিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের পক্ষে। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, এবং আমার ডান দিকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপির পক্ষে। আমার বিষয় রাজনীতির প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির রাজনীতি। প্রথম বক্তা রাজর্ষি লাহিড়ী। রাজনীতির প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির রাজনীতি। হ্যাঁ, রাজনীতিতে সচরাচর এটাই দেখা যায়, আমরা দেখে এসেছি যে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারপর সেটা হয়তো সবটা কমপ্লিট হয়নি। কিন্তু আমরা যখনই কথাটা বলছি, তখন ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ 58,000 কোটি প্যাকেজ, এনডিএ আমলে 2 লক্ষ কোটির ওপর পশ্চিমবঙ্গ একা পেয়েছে। 5টির ওপর বন্দে ভারত ট্রেন পশ্চিমবঙ্গ পেয়েছে। 150টির ওপর নতুন ট্রেন চালু হয়েছে। 7,000 কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে কাজ। একটার পর একটা ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট কলকাতার থেকে নিয়ে বেনারস পর্যন্ত। উত্তরবঙ্গের হাইওয়ে, বাজপেয়ীজির সময় গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের কথা আমরা শুনেছিলাম। তার আগে লোকে বলতো যে শেরশাহ সুরি রাস্তা তৈরি করেছিলেন ভারতবর্ষে, তারপরে গোল্ডেন কোয়াড্রিল্যাটারের মতো একটা ইম্পর্টেন্ট রাস্তা ভারতবর্ষে তৈরি হলো। আজকে যে ঝড়ের গতিতে ইনফ্রাস্ট্রাকচার চলছে, এবং পশ্চিমবঙ্গ তার মধ্যে আছে, প্রত্যেকটা জায়গায় এই সরকার ওয়াক দ্য টক করেছে, করে দেখিয়েছে। আয়ুষ্মান ভারতের মতন 5 লক্ষ টাকা অবধি বিমা যোজনা প্রত্যেকটা গরিব মানুষকে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। কোনো একটা জায়গায় কোনো আয়ুষ্মান ভারত নেই, কোথাও কোনো অভিযোগ নেই যে অমুক অর্থোপেডিকটা বাদ পড়ে গেছে, অমুক হাসপাতালে গিয়ে বলছে না এখানে চলবে না আয়ুষ্মান ভারতের কার্ডটা, যেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। পশ্চিমবঙ্গের বাজেট এরকম হয়নি যে 84 লক্ষ কোটি টাকা আয় আর 1,31,000 কোটি টাকা ব্যয়, মাঝখানের 50,000 কোটি কোথার থেকে আসবে তার কোনো হিসাব নেই। এরকম ধরনের সরকার আমরা অন্তত চালাইনি, চালাতে দেখাইনি। এবং সে কারণেই আজকে ভারতবর্ষ 5th লার্জেস্ট ইকোনমি, আজকে 3rd লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 4টে যে চিপ তৈরি করার, মাইক্রোচিপ তৈরি করার অর্গানাইজেশন আছে, গোটা পৃথিবীতে প্লান্ট আছে, তার মধ্যে 4র্থতমটা ভারতবর্ষে এসছে। টেসলা মোটরস থেকে আরম্ভ করে বড় বড় ইন্ডিয়া ডেস্টিনেশন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হচ্ছে আজকে এই সরকারের আমলে। এখানে রাজনীতির প্রতিশ্রুতি যেরকম আছে, সেই প্রতিশ্রুতি পূরণটাও আছে। আমরা আজকে 2024-এর নির্বাচনে যখন যাচ্ছি, একেবারে রিপোর্ট কার্ড সামনে, জনতার সামনে পেশ করে গিয়ে যাব যে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা এই প্রতিশ্রুতি রেখেছি, এই প্রতিশ্রুতি এখনো হয়তো আমরা কমপ্লিট করতে পারিনি। আমরা ধারা 370-এর প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা 3 তালাকের প্রতিশ্রুতি, তাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা রাম মন্দিরের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা করে দেখিয়ে দিয়েছি। সরকার সেটাকে ফ্যাসিলিটেট করেছে, সেটাকে অ্যাক্সিলারেটেড করেছে। আমরা এতদিন ভারতবর্ষ লুক ইস্ট পলিসির দিকে তাকিয়েছিল, আজকে আমাদের সরকার অ্যাক্ট ইস্ট পলিসির দিকে কাজ করছে।
ত্রিপুরা থেকে আরম্ভ করে নর্থ ইস্টার্ন সমস্ত কান্ট্রি মানে স্টেটসগুলোকে, সেই সমস্ত স্টেটসগুলোকে রেল এবং তথা বড় বড় রাস্তার মাধ্যমে যোগাযোগ করা গোটা ভারতবর্ষের সঙ্গে, সেটাও আমরা আজকে এখানে করিয়ে দেখিয়েছি। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি তার অধিকাংশই পূর্ণ করেছি, যেটা হয়নি আগামী টার্মে কমপ্লিট করে দেবো। ধন্যবাদ আরুশ্রী। প্রতিশ্রুতি সম্পূর্ণ পূর্ণ হয়েছে বলে দাবি করছে বিজেপি। রাজীব বন্দ্যোপাধ্যায়। মানে আমি রাজর্ষিবাবু বলছিলেন, বক্তব্য রাখছিলেন, মানে মনে হচ্ছিল যে যেন মনে হচ্ছে যে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীজির কেন্দ্রীয় সরকারই বোধহয় এই কাজগুলো খালি এক গাদা করে গেছে, আর কেউ এর আগে করেনি। স্বাধীনতার পরে এত সরকার এসছে, সবাই দর্শকের ভূমিকায় ছিল, খালি দেখে গেছে আর করে গেছে শুধু এই নরেন্দ্র মোদীজি সরকার। আচ্ছা, এই কথাগুলো তো বললো না, যে প্রতিশ্রুতি তো এটাও ছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে দেবো। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করা তো দূরে থাক, বিদেশে গিয়ে বরঞ্চ এই কালো ব্যবসাপতিরা তারা গিয়ে সেখানে সুখে আনন্দে বসবাস করছেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। আজকে কোথায় গেল নীরব মোদী, কোথায় গেল ললিত মোদী, কোথায় গেল মেহুল চোকসি, কোথায় গেল সব? কাউকে কাউকে দেখা যায় যে লন্ডনে বসে খুব মজা করে শ্যাম্পেন খাচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছেন। আর কোথায় এই প্রতিশ্রুতি যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো? যত গরিব মানুষ, বরঞ্চ আমি বলতে পারি যে আরো দরিদ্র হয়েছেন এই আমলে। আর বড়লোক ধনী ব্যবসায়ীরা তারা কিন্তু একের পর এক মানুষের টাকা লুট করেছেন, আর এনপিএ হয়েছে, আর তাদের সব টাকা সমস্ত মাফ করে দেওয়া হয়েছে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি যেখানে বলা হয়েছিল বছরে 2 কোটি বেকারের আমরা চাকরি দেবো? 2 কোটি বেকারের চাকরি তো দূরে থাক, আমি তো দেখলাম স্বাধীনতার পরে এই মানে মোদিজির জামানায় বেকারত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি যেখানে বলা হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ? কোথায় সেই বিকাশ আমরা দেখতে পেয়েছি? আজকে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে মানুষ ভাবে যে কিভাবে তার মানে সকালে যদি সে বাজার করে তার ওইটুকু একে আয় নেই, রোজগার নেই, তার মধ্যে জিনিসপত্রের দাম যে জায়গায় পৌঁছেছে, সারা দিন সারা মাস তাদের চলবে কি করে সে নিয়ে মানুষ আজকে মাথায় হাত দিচ্ছে। পেট্রোল ডিজেলের দাম কোথায় চলে গেছে? উজালা গ্যাস দিয়েছিল, কি হয়েছে তার ঘটনা সেটা এখন ভারতবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে গ্যাসের দাম, উজালা ছেড়ে দিন, এমনি গ্যাসের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে মানুষ অবাক হয়ে দেখছে যে সারা ভারতবর্ষে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে পৌঁছেছে, ডলারের দাম কোথায় চলে গেছে। আজকে বৈদেশিক মানে আমি তো বলতে জানি না এই মঞ্চে সবাই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা, আজকে বলা হচ্ছে এত বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে। আজকে বিদেশ নীতি আমি তো বলবো সব থেকে বেশি ফ্লপ বিদেশ নীতি। এখন কি অবস্থা আছে, চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা কি আমরা জানতে চাই, যে কোথায় আমাদের সীমানা নিয়ে নিয়েছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে দেশ যাচ্ছে, সেখানে সব নীরব দর্শক হয়ে বসে রয়েছে আর বলছে প্রতিশ্রুতির মানে 2টো ট্রেন চালু করে দিয়েছে। আরে ভাই, একটা সরকার আজকে কোথায় পিছিয়ে যাচ্ছে ভারত ক্রমশ, তারপরেও বলতে হবে যে প্রতিশ্রুতির বন্যা বইছে আর 4টে ট্রেন দিয়েছেন আর দিয়েছেন। মানুষ, আমি এখনো বলছি, শুধু মানুষ যদি ভাবেন যে উন্নয়নের ভিত্তিতে উন্নয়ন, হ্যাঁ এদিকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন সেটা রাখেন, শুধু প্রতিশ্রুতি না, সরকারে আসার আগে যা যা তিনি বলেননি তিনি পরে কিন্তু সেগুলো করে দেখিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে একের পর এক তার উন্নয়নের প্রকল্প চলছে। এই যে আজকের যে বৈঠক, প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেখানে সন্দেশখালীর নিয়ে আক্রমণ, সেখানে মা বোনদের কথা বলা এবং দুর্নীতির কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রীও কিন্তু আজকে তার সরকারের আমলে কি কি কাজ তারা করেছেন তার তথ্য প্রকাশ করেছেন, এবং আমার মনে হয় যে এটাও একটা ভোটের অন্যতম ইস্যু হতে যাচ্ছে। পরের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে যদি এই মুহূর্তে ভারতবর্ষের ইতিহাসের সব থেকে ইন্টারেস্টিং প্রতিশ্রুতির কথা বলতে হয়, তাহলে সবার আগে আমার মাথায় যেটা আসে, আধি রুটি খায়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে। বিশ্বাস করুন, এই বিজেপি সরকার 2টো কথাই রেখেছে, আপনাকে আধ পেটাও রেখেছে, তার সঙ্গে মন্দিরটাও বানিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি 100% সফল তার প্রতিশ্রুতি রক্ষার্থে। এবার বাস্তবে আসা যাক। রাজনৈতিক দল নিঃসন্দেহে তার 5 বছরের একটা এজেন্ডা দেয় এবং 5 বছরে সে কি কি করবে বা করতে পারে তার একটা রূপরেখা দেয়। আজও এখন যদি আপনি দেখেন, আপনি দেখতে পাবেন যে 2050 সালে গিয়ে কি হবে তার প্রতিশ্রুতি পাবেন। ইন লং রান উই অল আর ডেড।
একটা বিখ্যাত উক্তি আছে। যাই হোক, ভাবের ঘরে চুরি না করে বাস্তবে আসা যাক। আমার বন্ধু রাজস্বী খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে হ্যাঁ, বন্দে ভারত তৈরি হয়েছে, নিঃসন্দেহে বন্দে ভারত চালু হয়েছে, কিন্তু যারা মোটামুটি একটু রেলে সফর করেন, ঝাড়গ্রাম যান, ঝাড়খণ্ড যান বা দার্জিলিং যান, অ্যাভারেজ রেলওয়ে এখন লেট করে হচ্ছে কম বেশি 3 থেকে 5 ঘন্টা। এটা যদি টিভির উল্টো দিকে যে দর্শকরা আছেন আমার সঙ্গে সহমত পোষণ করবেন। এবার আসা যাক রাস্তার ব্যাপারে। শেরশাশুড়ির পরে ও একমাত্র গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল দেখতে পেয়েছে, তার মানে এটা দাঁড়াচ্ছে আমার স্ট্রিট থেকে শুরু করে কলুটোলা স্ট্রিট পর্যন্ত শুরু হয়ে NH-34 এইগুলো কিছু ছিল না, অর্থাৎ ও সরীসৃপ এবং ও অথবা খেচর যে আকাশে উড়ে বেড়াতো, কারণ এই দুটো একসঙ্গে থাকতে পারে না। এবার আসা যাক যে ঘটনা আজকে নরেন্দ্র মোদী আলোচনা করেছেন, যে সন্দেশখালী সম্বন্ধে এবং দুর্নীতি সম্বন্ধে। এবার সন্দেশখালীতে যা ঘটেছে সারা ভারতবর্ষ দেখেছে। হ্যাঁ, সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার শুধু সন্দেশখালী কাঁদছে না, তার সঙ্গে সঙ্গে মণিপুরও কাঁদছে। ও একটু আগে বললো অ্যাক্টিস্ট, এতটা অ্যাক্টর মানে ইস্টে করে ফেলেছে যে গত 1.5 বছর ধরে মণিপুর জ্বলছে। শুধু মণিপুর নয়, মেঘালয়, আমার উত্তর পূর্বাঞ্চলের আরেকটা রাজ্য যেখানেও ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেই মেঘালয় পুলিশের সঙ্গে আসাম পুলিশের সীমানা পুনর্বিন্যাস নিয়ে লড়াই হয়। মাইন্ড ইট, কোনো আন্তর্জাতিক লড়াই না, রাজ্য পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের সীমানা নিয়ে লড়াই হচ্ছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা ইউটিউব দেখেন, আপনাদের হাতে স্মার্টফোন আছে, আপনারা খবরের কাগজ পড়েন, আপনারা একটু দেখে নেবেন আমি মিথ্যা কথা বলছি কিনা। সমস্যাটা কি বলুন তো, রাজীব দা একটা ইন্টারেস্টিং কথা বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বক্তব্য রেখেছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, যা দেননি তাও পূরণ করেছেন। সে তো 6 মাসে করে ফেলেছিলেন। উনি 2011 সালে আসবার 6 মাসের ভেতর বলেছিলেন 90% কাজ করে ফেলেছিলেন। এখন গিয়ে আমরা দেখছি সন্দেশখালীতে ইটের রাস্তার ইটও নেই, রাস্তাও নেই, আছে শাহজাহান, যে শেখ শাহজাহান সম্রাট শাহজাহান হয়েছে। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন এবং উনি প্রতিশ্রুতি দিতেন যে 294টা আসনে উনিই ক্যান্ডিডেট এবং উনি গুন্ডা কন্ট্রোল করেন। উনি শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি দেখে বলেন যে কিরে তুই এই বাড়িটা কি করে তৈরি করিস। সরবেরিয়ায় শেখ শাহজাহান যখন বাজার তৈরি করছিলেন উনি কোন শীত ঘুমিয়েছিলেন? আমার একটা প্রশ্ন থাকলো যে চাকরি নিয়ে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আপনারা আজ অব্দি দেখেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী ভারতবর্ষে দুটো অর্গানাইজ সেক্টর, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল অগ্নিবীর এবং সিভিক পুলিশের মাধ্যমে এই দুটো অর্গানাইজড ওয়ার্কফোর্সকে কন্ট্রাকচুয়াল এমপ্লয় করেছে? হ্যাঁ, এই প্রশ্নগুলো তুলবেন। সবশেষে একটাই প্রশ্ন, বিশ্বদার এই প্রমোর একটা পার্ট অনুযায়ী ধর্মটাই এজেন্ডা কিনা। সত্যিই তো, ধর্মটা যদি এজেন্ডা না হতো, আপনি ভাবুন তো, আপনার হিন্দু সত্তাটা গুরুত্বপূর্ণ নাকি আপনার কৃষক সত্তাটা গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা আজকে আপনার সামনে আসছে বলেই দিল্লির রাজপথে আজকে কৃষকরা ধর্নায় বসেছে। আজকে আমার আপনার কাছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আধি রুটি খাবো নাকি শুধু মন্দিরে? ধন্যবাদ ভালো অভিষেক। থাকবেন। আর একটা কথা আমি স্মরণও করিয়ে দিচ্ছি, আজকে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এটাও বলেছেন যে সন্দেশখালীর ঘটনা কংগ্রেসের মতো বিরোধী দলের যেভাবে তোলা উচিত ছিল তারা সেটা তুলতে ব্যর্থ হয়েছে। এটাও আজকে মানে মোদী বলেছেন। পরের বক্তা পার্থদা। বিশ্ব প্রতিশ্রুতির কথা বলেছেন, যে আমি প্রথম বলবো যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়ে বিপুল ভোটে এসেছিলেন সেটা হচ্ছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। কার্যত সেই ভোট হয়ে যাওয়ার পর 21-এর পর 24-এ বাংলা দেখতে পেল, গ্রাম বাংলা দেখতে পেল যে তৃণমূল কংগ্রেস শাসক দলের ছেলেরা রাত 12টায় তাদের অফিসে বাংলার মেয়েদের চায়। ফলে এই যে চাওয়ার পরিবর্তন এবং পাওয়ার পরিবর্তন, এটা মানুষ ভুলবে না। ফলে সন্দেশখালীর ঘটনা আপাতত শেষ হয়ে গেছে বলে মনে হলো। সন্দেশখালী থেকে যে সন্দেশ আমি বলবো যে আমাদের এখানে মানুষ পাচ্ছেন, শুধু রাজ্যে নয় গোটা দেশ জুড়েই পাচ্ছেন, সেটা হচ্ছে যে বিরোধী শূন্য রাজনীতির আসলে কেমন ফরম্যাট হতে পারে সেটা আসলে সন্দেশখালী দেখিয়েছে। এবং এই কারণে হয়তো প্রাসঙ্গিক হবে যে বিরোধী মুক্ত ভারত তার যে ফরম্যাটটা হবে সেটা কোথাও বিরোধী শূন্য বাংলার ফরম্যাটের সাথে মেলে কিনা। ফলে এই কারণের জন্য যে বিরোধী শূন্য পঞ্চায়েত, যেখানে এই লুটের পঞ্চায়েত যেটা হয়েছিল, শেখ শাহজাহান ইজ এ নেম অনলি, এটা তো আসলে একটা রোগের লক্ষণ না, শাহজাহানরা কোনো নাম নয়, পাড়ায় পাড়ায় ছড়িয়ে আছেন। ফলে এই যে পঞ্চায়েত লুট করার পর তারা সম্পদ লুট করছে, জমি লুট করছে, সরকারি ব্যবস্থার অপব্যবহার করছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, এতে শান্ত হচ্ছে না, এরা মেয়েদের সম্মান লুট করছে। আমি বলছি যে এটা না একটা গুণগত পরিবর্তন যেটা আগে ছিল না।
আমি বলছি এই জায়গাটাই এবার বিরোধীদের অবস্থা কি, বিরোধী শূন্য পঞ্চায়েত বলে যে জায়গাটা করেছেন সেখানে 144 ধারা চালিয়ে হচ্ছে, বিরোধী নেতারা সেখানে ঢুকতে পারছেন না, শাসক দলের নেতারা গিয়ে নাম কীর্তন করছেন, যাতে হচ্ছে যে মানুষের মনের কথা যেটা সারফেসে আসা উচিত, যে প্রতিবাদের কথা, সেটা চাপা পড়ে। আর বিরোধীরা যখন যাচ্ছেন, বামপন্থীরা, নিরাপদ সর্দার, তাকে হচ্ছে আমি বলবো যে মিথ্যে মামলায় যেভাবে ঢুকিয়ে রেখে দেওয়া হলো এতদিন ধরে জেলে, যে মানুষটি আমি বললাম ওই মার্জিনাল মানুষদের অধিকার নিয়ে লড়ছিলেন, তার থেকে প্রমাণিত হয় যে গণতন্ত্রেও ন্যূনতম ভরসা আমাদের রাজ্যের শাসক দলের নেই বলেই সন্দেশখালী করতে হচ্ছে, নেই বলেই শাহজাহান 56তম দিনে হচ্ছে গ্রেপ্তার হন, তার আগে গ্রেপ্তার হয় না। ফলে নেই বলেই আসলে আমি বলছি যে সন্দেশখালী এটা হচ্ছে একটা রোগের লক্ষণ হিসেবে বেরিয়ে এসছে। আর আজকে প্রতিবাদটাও দেখতে পেয়েছেন, শাসক দলের এটা বোঝার সময় সম্ভবত হয়েছে যে সন্দেশখালী আসলে একটা ভ্যাকসিনের নামও, একটা রোগ প্রতিরোধের অস্ত্র, সেটার মডেল হচ্ছে সন্দেশখালী। এইবার আমি আসছি যে আমাদের দেশ যারা চালাচ্ছেন তারা তো বিরোধী মুক্ত বলেছেন। ইনফ্যাক্ট আজকে প্রধানমন্ত্রী এসছেন, সকালবেলায় পাতা জোড়া যে বিজ্ঞাপনে আমি দেখলাম, তাতে হচ্ছে যে প্রথম আমি দেখলাম যে এলপিজি বটলিং প্ল্যান্টের উদ্বোধন। আর এই এলপিজি বটলিং প্ল্যান্ট, আমি বললাম যে ছিল 400 টাকা, সেটা 1000 টাকায় নিয়ে গিয়ে তুলে নিয়ে গেছেন। বটলিং প্ল্যান্টের উদ্বোধন করে আর কি হবে? আজকের বলছেন যে বারাউনি থেকে নর্থ ইস্টের পাইপলাইনের কানেকশন হবে পেট্রোলিয়াম ক্রুড অয়েলের। পেট্রোলিয়াম ক্রুড অয়েল সারা পৃথিবীতে যখন সবচেয়ে কম দাম, ভারতবর্ষ তখন সবচেয়ে বেশি দামে পেট্রোল বেচা হয়, তখন দেশের প্রধানমন্ত্রী এসে বলছেন ক্রুড অয়েলের কানেক্টিভিটি করব। প্রধানমন্ত্রী এসে বলছেন আমি ডক কমপ্লেক্স, জাহাজ তৈরি পরিকাঠামো তৈরি করবো। আরে ব্যবসা বাণিজ্য উঠে গেছে দেশে, মেক ইন ইন্ডিয়া বলেছেন, কোথাও কোনো কিছু মেক হচ্ছে না, তো জাহাজ বন্দর কোন কাজে লাগবে? আমি বলছি যে বেকারি হচ্ছে যে সর্বোচ্চ জায়গায় গেছে। আপনি সন্দেশখালীতেও যেটা দেখেছিলেন যে এই যে আপনাদের মতো সাংবাদিকরা, তাদের জন্য নো এন্ট্রি হয়ে গেছিল, অর্থাৎ খানিকটা পুলিশ স্টেটের মতো। আমাদের দেশেও আপনি যদি দেখেন যে হাতরাস হোক, উন্নাও হোক, সেখানেও হচ্ছে যে পুলিশ স্টেটের প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদের সেইভাবেই নিতন আটকানো হয়েছে। আমি বলছি যে কোথাও রোগটা একরকম রোগ, ফলে আসলে বিরোধী শূন্য অথবা বিরোধী মুক্ত রাজ্য বা দেশ কেউ চায় না। ফলে এখানে দাঁড়িয়ে একটা গণতন্ত্রের কম্পিটিশন হবে আগামী লোকসভা নির্বাচনে, এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে মানুষ দূরে সরিয়ে রাখবে, এবং আমি বলছি যে বামপন্থীরাই একটা অল্টারনেট ফোর্স হিসেবে এবার ইমার্জ করবে, এটা আমি বিশ্বাস করব। গণতন্ত্রের একটা সুষ্ঠু কম্পিটিশন, এটা প্রত্যেকেই আমরা চাই, যেমন রাজনৈতিক দল চায়, সাধারণ মানুষ চায়, সাংবাদিকরাও চায়। এবং পার্থদার দাবি, এই মধ্যে থেকেই বামপন্থীরা আবার নতুন করে শক্তিশালী হবে, উদয় হবে।